নমস্কার। যে কোনো নির্বাচনী ফলাফল আসলে সংখ্যার চেয়ে অনেক বেশি কিছু। এটা জনতার রায়। আজকের এই আলোচনায় আমরা ২০২৩ সালের টাকার জলার ফলাফলকে শুধু হার জিতের চোখে দেখব না, বরং এর ভেতর থেকে একটি কৌশলগত প্রত্যাবর্তনের পথ খুঁজে বের করার চেষ্টা করব। আমরা মোট ৬টা ধাপে এই বিশ্লেষণটা করব। প্রথমে দেখব রায়টা ঠিক কী ছিল, তারপর বুঝার চেষ্টা করব ভোটারদের মন কিভাবে বদলালো, হারের কারণগুলো কি, এবং সবশেষে ভবিষ্যতের জন্য একটা মজবুত রূপরেখা তৈরি করব। চলুন শুরু করা যাক। তো ২০২৩ সালের ত্রিপুরার টাকার জলা বিধানসভা কেন্দ্রে যা ঘটল সেটাকে শুধু একটা নির্বাচনী ফলাফল বললে ভুল হবে। এটা ছিল একটা রাজনৈতিক ভূমিকম্প। আসুন সেই প্রেক্ষাপটটা একবার দেখে নিই। এই হল টাকার জোলা, ত্রিপুরার একটি সংরক্ষিত আসন। এখানেই আদর্শ, পরিচয় আর ভবিষ্যতের লড়াইটা সবচেয়ে তীব্র হয়ে উঠেছিল। এখানকার প্রতিটি ভোট আসলে একটা জোরালো বার্তা। ৮৬.৮১%। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা রাজনৈতিক ঝড়ের তীব্রতা। টিপরা মোথা পার্টির এই বিপুল প্রায় একচেটিয়া জয়, এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। এর পেছনের কারণটা কি? আসুন এই সংখ্যাটার গভীরে গিয়েই আমরা এই রহস্যটা বোঝার চেষ্টা করি। এই ভোটের ভাগাভাগিটা দেখুন। ছবিটা একদম পরিষ্কার। একদিকে টিপরা মোথা প্রায় ৮৭% ভোট পাচ্ছে, আর অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম বা শাসক জোট বিজেপি আইপিএফটি সবাই মিলে ১০%রও কম। বাটিরা তো প্রায় অপ্রাসঙ্গিক। এমনটা কেন হলো? শুধু ২০২৩-এর ফলাফল দেখলে পুরো ছবিটা বোঝা যাবে না। এর শেকড় অনেক গভীরে। কয়েক দশক ধরে এই এলাকার ভোটারদের মনে যে পরিবর্তন এসছে, আসুন এবার সেই ঐতিহাসিক ধারাটা একটু বিশ্লেষণ করি। আচ্ছা, এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে দেখুন। ১৯৯৩ থেকে ২০২৩ পর্যন্ত একটা লম্বা সফর। একটা সময় ছিল যখন সিপিআইএমের বেশ ভালো প্রভাব ছিল, কিন্তু ধীরে ধীরে, বিশেষ করে ২০০৩ সাল থেকে একটা বড় বাঁক দেখা যায়। ক্ষমতা সরে যেতে থাকে বিভিন্ন উপজাতীয় পরিচয়ভিত্তিক দলগুলোর দিকে। আর ২০২৩-এ এসে তো ছবিটা পুরোপুরি পাল্টে গেল। তার মানে মূল বিষয়টা হলো এই অঞ্চলের রাজনীতিতে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন এসছে। একসময়কার শ্রেণীভিত্তিক রাজনীতি, মানে সিপিআইএমের আদর্শ, সেটাকে ছাপিয়ে এখন উপজাতীয় পরিচয় আর অধিকারের রাজনীতি মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। এটাই এখানকার নতুন বাস্তবতা। এবার আমরা মূল ব্যবচ্ছেদে ঢুকব। এখানে আমাদের লক্ষ্য কোনো ব্যক্তি বা নেতাকে দোষারোপ করা নয়, বরং আমরা একটা সিস্টেম বা পদ্ধতির দিকে নজর দেব। রণকৌশলের ঠিক কোথায় ঘাটতি ছিল সেটা খুঁজে বের করার চেষ্টা করব। কোনো দলের রণকৌশল নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের সংবিধান প্রত্যেককে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে একটা দায়িত্বও জুড়ে দিয়েছে। এই কাঠামোর মধ্যে থেকে যদি আমরা সিপিআইএমের অবস্থাটা দেখি, তাহলে কি দেখতে পাই? একদিকে তাদের বহু পুরনো সংগঠিত ক্যাডার রয়েছে, এটা নিঃসন্দেহে একটা বড় শক্তি, কিন্তু অন্যদিকে নেতৃত্বের মধ্যে একটা বয়সের ছাপ স্পষ্ট, যা হয়তো নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আবার দেখুন, জোট গঠনের একটা সুযোগ কিন্তু রয়েছে, কিন্তু একই সাথে রাজনৈতিক হিংসার যে ভয়, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। আসলে কোনো রাজনৈতিক দলই তো শূন্যে কাজ করে না, তার চারপাশের পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। যেমন টাকার জোলার কথাই ধরুন। এখানে উপজাতীয় স্বায়ত্তশাসনের দাবিটা রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। মানুষের হাতে কাজ নেই, সামাজিক স্তরে একটা নতুন আত্মপরিচয়ের জাগরণ হচ্ছে। এই সব কিছুর প্রভাব কিন্তু ভোটের বাক্সে পড়ে। আর এটাই হলো আসল লড়াইয়ের ময়দান। একদিকে পরিচয়ভিত্তিক রাজনীতি, যা মানুষের আবেগ, তার গর্ব, তার অধিকারের কথা বলে। ২০২৩-এ এই রাজনীতিই জিতেছে। আর অন্যদিকে রয়েছে শ্রেণীভিত্তিক আদর্শ, যা অর্থনৈতিক সাম্যের কথা বলে। কিন্তু কোনো কারণে এই আদর্শটা নতুন প্রজন্মের ভোটারদের কাছে সেভাবে পৌঁছতে পারেনি। বেশ, সমস্যাটা তো আমরা চিহ্নিত করলাম, কিন্তু সমাধানটা কি? এখান থেকে এগোনোর রাস্তাটা ঠিক কোথা থেকে শুরু হবে? এই প্রশ্নটাই আমাদের আলোচনার পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে নিয়ে যাবে। যে কোনো নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটি হল প্রার্থী। একটা ভালো প্রচারও কিন্তু ভুল প্রার্থীর কারণে হেরে যেতে পারে। চলুন দেখি টাকার জোলার জন্য একজন আদর্শ প্রার্থীর প্রোফাইল কেমন হওয়া উচিত। পার্থক্যটা দেখুন। ২০২৩-এর প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি তেমন ছিল না, ডিজিটাল মাধ্যমেও কোনো উপস্থিতি ছিল না। কিন্তু ২০২৮-এ জিততে হলে এমন একজন প্রার্থী দরকার যার একটি শক্তিশালী উপজাতীয় পরিচয় আছে, এলাকার মানুষের সঙ্গে যার গভীর যোগাযোগ, যিনি ককবরক ভাষায় স্বচ্ছন্দ এবং ডিজিটাল দুনিয়াতেও সাবলীল। সবচেয়ে বড় কথা, তাকে আদর্শের কথার সঙ্গে মানুষের দৈনন্দিন সমস্যাগুলোকেও জুড়তে হবে।
এখন আমরা আমাদের আলোচনার একেবারে মূল জায়গায় চলে এসেছি কিভাবে ধাপে ধাপে এগোলে 2028-এ একটা রাজনৈতিক প্রত্যাবর্তন সম্ভব। আসুন সেই ব্লুপ্রিন্ট বা রূপরেখাটা দেখে নিই। যে কোনো রণকৌশলের প্রথম ধাপ হল এটা বোঝা যে মানুষ আসলে কি চায়। টাকারাজলায় মানুষের মূল চাহিদাগুলো খুব স্পষ্ট: ভালো রাস্তা, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল আর চাকরি। এর পাশাপাশি রয়েছে তাদের জমি, অরণ্যের অধিকার এবং নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষার মতো গভীর আবেগ জড়িত বিষয়। একজন সফল নেতাকে এই দুটো দিকই মাথায় রাখতে হবে। তো নির্বাচনের ঠিক আগের 90 দিনকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? দেখুন, এর একটা কাঠামো আছে। প্রথম 1 মাস প্রার্থী চূড়ান্ত করা এবং ও জমি ও জীবন এই মূল বার্তাটা তৈরি করতে হবে। পরের 1 মাস স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালাতে হবে। আর শেষ মাসে প্রচারকে একেবারে তুঙ্গে নিয়ে যেতে হবে এবং সবশেষে ভোটের দিন নিজেদের ভোট রক্ষা করতে হবে। প্রত্যেকটা ধাপই সমান গুরুত্বপূর্ণ। আজকালকার দিনে শুধু মাঠে নেমে কাজ করলেই হয় না, ডিজিটাল মাধ্যমেও সমানভাবে সক্রিয় থাকতে হয়। বিশেষ করে ককবরক ভাষায় ছোট ছোট শেয়ার করার মতো ভিডিও বানাতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে সরাসরি পৌঁছাতে হবে। আর দলের তরুণ সদস্যদের দিয়ে একটা ডিজিটাল টিম বানাতে হবে, যারা ভুল খবরের মোকাবেলা করবে। এতক্ষণ আমরা নির্বাচন জেতার কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু আমাদের মনে রাখতে হবে নির্বাচন জেতাটাই শেষ কথা নয়। আসল লক্ষ্য হল মানুষের জন্য কাজ করা, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করা। এখন প্রশ্ন হল, হাই কমান্ড বা কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকাটা কি হবে? তাদের কাজ হল স্থানীয় টিমকে ডেটা দিয়ে, অ্যানালিটিক্স দিয়ে সাহায্য করা। কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় আছে। ডেটা মানেই হল মানুষের তথ্য। আর ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং তার সম্মতি সবার আগে। সুতরাং কৌশল যতই আধুনিক হোক না কেন, তা দেশের আইন আর মানুষের ভরসাকে সম্মান দিয়েই করতে হবে। কর্মীদের জন্য ছোট অনুদান বা জোটের আলোচনা, সবকিছুতেই এই স্বচ্ছতা বজায় রাখাটা জরুরি। এই কথাটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা। নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র। আসল কাজটা শুরু হয় নির্বাচনের পর, যখন একটা সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করার সুযোগ পায়। জেতাটা একটা মাধ্যম, লক্ষ্য নয়। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai-তে, অথবা ফোন করুন 080 4204 1602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য,